দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি মারিয়া শিমু। আমরা যেহেতু এখন আমাদের সব কিছুই বেশ অ্যাডভান্স এবং সব ট্রিটমেন্টই আমাদের একদম হাতের আশেপাশেই, আমরা কিন্তু সবাই ছেলে মেয়ে বোথ আমাদের ফেস হোক, হেয়ার হোক অথবা অন্য কোনো জায়গায় একটু যদি কারেকশনের প্রয়োজন হয় অথবা আমাদের সৌন্দর্যটাকে আরেকটু এনহ্যান্স করবার জন্যে আমরা যেই জিনিসটা সহায়তা নিয়ে থাকি সেটা হচ্ছে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট। আর আজ আমরা সেই অ্যাস্থেটিক ট্রিটমেন্টের যে অ্যাডভান্স ফর্মুলাগুলো আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের দেশে এখন কি কি অ্যাভেলেবল এবং কতটা আসলে আমরা বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজ আমরা আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি অ্যাস্থেটিক মেডিসিন কনসালটেন্ট সানিয়া শামসুন এশাকে। কেমন আছেন আপু? হাই আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বলছিলাম আমরা যে অ্যাস্থেটিক মানেই কিন্তু হচ্ছে যে যা ন্যাচারাল বিউটি থাকে সেটাকে একটু কারেকশন অথবা কনসিল করার যে বিষয়টা, কনসেপ্টটা তো তাই বেসিক্যালি। আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে অ্যাস্থেটিক মেডিসিন যেটা, এটার কনসেপ্টটা প্রপারলি কি? আমাদের মেল ফিমেল সবারই স্কিন হোক, হেয়ার হোক, বডিতে কিছু রেজুভিনেশনের দরকার পড়ে। উইথ এইজিং আমাদের ফেসের কোলাজেন ডিকে হয় বা বয়সের কিছু ছাপ পড়ে, বা অনেক সময় ইয়াং এজেও দেখা যায় যে অ্যাকনি থেকে মার্কস, পিম্পলস, এগুলোর কারণে স্কিনে অনেক সময় কিছু স্থায়ী চেঞ্জ চলে আসে, যেগুলো আমরা সবসময় হয়তো অতটা কনফিডেন্ট ফিল করি না নিজেকে পোর্ট্রে করার জন্য, বা ডে টু ডে লাইফে আমাদের কিন্তু মেন্টাল হেলথেও জিনিসটা কিছুটা ইম্প্যাক্ট ফেলে। এবং আমরা কিন্তু এখন চাই যে মেকআপ ইউজ না করে কিভাবে ফ্ললেস থাকা যায়। সো সেই কনসার্নটা থেকেও বোধহয় অনেকে অ্যাস্থেটিক্সের কাছে শরণাপন্ন হয়ে থাকেন। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এই প্রশ্নটা মাঝে মাঝেই আমি আমার কয়েকজন গেস্টকে করে থাকি, বাট আমার কাছে জানতে খুব ভালো লাগে। এক একজনের এক এক রকম থিওরি থাকে, এক একজনের এক এক রকম আসলে কনসেপ্ট থাকে, কিন্তু সৌন্দর্যের কনসেপ্টটা বা সংজ্ঞাটা আসলে আপনার কাছে কি? আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে যে নিজের ন্যাচারাল আমাদের যে বিষয়টা আছে সেটাকে আরও এনহ্যান্স করে সুন্দরভাবে প্রেজেন্ট করা এবং কনফিডেন্ট থাকা। সো আমরা হয় লাইফে আমরা অনেক সময় সেটা মেন্টাল ট্রমা হোক, লাইফে বিভিন্ন সিচুয়েশনের কারণে হোক, আমাদের কিন্তু চেহারায় সেটা ছাপ পড়ে। অবশ্যই তাই, মানে স্ট্রেস এবং যে টক্সিসিটিটা, আসলে টক্সিসিটি এবং আমাদের লাইফস্টাইল, ডায়েট সব কিছুর কিন্তু আমাদের হেলথের সাথে সাথে স্কিনে, হেয়ারে কিন্তু উপর থেকে একটা ছাপ ইম্প্যাক্ট ফেলে। সো সেই জিনিসগুলো নিজের পার্সোনাল কেয়ার বা নিজের গ্রোথে ফোকাস করে সেই জিনিসগুলো কিছুটা নিজের টেক কেয়ার করে নিজেকে যত কনফিডেন্টলি পোর্ট্রে করা যায়, দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ বিউটি টু মি। বেশ চমৎকার বলেছেন, খুব সুন্দর বলেছেন। এবং এটা তো আসলে বিভিন্ন সময় আমরা দেখেও থাকি যে উইমেনদের বিউটিটা আসলে কনফিডেন্ট, এবং কনফিডেন্সটা যেখান থেকে আসে সেটাই হচ্ছে যে যেভাবে আসলে কনফিডেন্স ফিল করে, যে যেভাবে থাকতে কনফিডেন্স ফিল করে। বাট যেটা আপনি বললেন যে সেলফ লাভটা অনেক বেশি ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে, শুধুমাত্র মেয়েদের জন্য না, সবার ক্ষেত্রে ওভারঅল। আমার মনে হয় সেটা থাকলেই নিজেদেরকে আরেকটু সুন্দর রাখা যায় অলওয়েজ। আচ্ছা, অ্যাডভান্স ট্রিটমেন্ট সম্পর্কে এখন একটু কথা বলবো যে এই মুহূর্তে আসলে বিউটিফিকেশনের নন ইনভেসিভ অ্যাডভান্স কি চলছে? ফেস স্কিন যদি আমরা রেজুভিনেট করতে চাই, পিআরপি ইজ এ ভেরি রিনাউন্ড ট্রিটমেন্ট। আমরা অনেক দিন ধরে আমাদের দেশে এটা প্র্যাকটিস করছি, এবং বোটক্স, ফিলার, এগুলো সামটাইমস কিছুটা ফেসের এনহ্যান্সমেন্টের জন্য আমরা ইউজ করে থাকি, সাটল চেঞ্জের জন্য। আমরা সোশ্যাল মিডিয়া থেকে যে আইডিয়েশন পাই বা ফিল্টার ইউজ করা বা বাইরের কালচার থেকে আমরা অনেক সময় অনেকের অদ্ভুত ফেস কিছু দেখে থাকি। আমি পার্সোনালি বা আমাদের দেশে এখন কিন্তু আমরা ওই প্র্যাকটিসটা করি না। আমরা পেশেন্টের চাওয়া অনুযায়ী একটা সাটল চেঞ্জ করার জন্য এই ট্রিটমেন্টগুলো ইউজ করি। সাথে অ্যাডভান্স বলতে আমরা এক্সোজোম থেরাপি, এক্সোজোম সিরামস এগুলো ইউজ করে থাকি। এক্সোজোমটা নিয়ে আসলে অনেকের ধারণা নেই, সো এক্সোজোমটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে বেসিক্যালি হাউ ইট ওয়ার্কস এবং এটা কি। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের হিউম্যান বডিতে সেলগুলোতে নিউক্লিয়াসের পাশে একটি করে ভ্যাসিকল বা থলে বলা হয় এরকম থাকে, যেখানে অনেক বেশি গ্রোথ ফ্যাক্টর থাকে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড এক্সোজোম, দ্য ইন্টারনাল গ্রোথ ফ্যাক্টরস। সো এগুলো জিনিস যখন ল্যাবে ক্রিয়েট করা হয়, দ্যাট গ্রোথ ফ্যাক্টর ইজ কল্ড এক্সোজোম। এটা আমাদের স্কিনের ট্রিটমেন্টে ইউজ করা হয়। আচ্ছা, তো আপনি বলছিলেন পিআরপির অ্যাডভান্স এখন হচ্ছে এক্সোজোম, মানে পিআরপির একদম অ্যাডভান্স লেভেলে এখন সর্বোচ্চ আমাদের দেশে যে ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে এক্সোজোম। এক্সোজোমটা যেহেতু পিআরপির কাজটা আমরা মোটামুটি জানি, এবং যেহেতু বলছি আমরা এক্সোজোমটা পিআরপির থেকেও অ্যাডভান্স, সো এক্সোজোমটা আসলে আমাদেরকে কি কি দেয় এবং সেটা কত সময়ের মধ্যে দেয়, অথবা
কতখানি ফাস্ট কাজ করে? সো এক্সোজোম ইজ 10 টাইমস মোর ইফেক্টিভ দ্যান পিআরপি। থিওরিটিক্যালি আমরা এটাই জানি, এবং আমার পার্সোনাল লাইফের পেশেন্ট ট্রিটমেন্টস বা প্র্যাকটিস থেকে আমার কাছে এটার রেজাল্ট এখন বেটার বা বেস্ট মনে হয়। এক্সোজোম নর্মালি কোনো পেশেন্টের স্কিন কনসার্ন দেখে আমার যদি মনে হয় যে তার পিআরপি সেশন কথার কথা 6 to 8 সেশনস লাগবে, তো সেখানে এক্সোজোম আমি নর্মালি 3 to 4 সেশন সাজেস্ট করে থাকি। আচ্ছা, মানে পিআরপি বেসিক্যালি যা লাগে তার থেকে 2-3টা সেশন কম হলেও আসলে এক্সোজোম অ্যাডভান্স কাজ করে। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারছি। সো কারো যদি পিআরপিতে আসলে তেমন একটা কাঙ্ক্ষিত ফলাফল না আসে, তাহলে তাদেরকে আপনারা এক্সোজোম সাপোর্ট করবেন বা তাদেরকে আপনারা সাজেস্ট করে দিবেন। এক্সোজোমের প্রাইসিংটা আসলে কেমন, মানে পিআরপির সাথে ডিফারেন্সটা কেমন? আচ্ছা, প্রাইসিংও এটা আসলে কোন ব্র্যান্ডের ইউজ করছি সেটার উপর ডিপেন্ড করে। অ্যান্ড তো প্রাইসিং আমি যদি এক্স্যাক্টলি স্পেসিফিক করে বলতে চাই, কাইন্ড অফ 2 টাইমস মোর, 2 or 3 টাইমস মোর। ডাবল। আচ্ছা, তো সেক্ষেত্রে যারা আসলে এটা অ্যাফোর্ড করতে পারবে এবং যাদের কাছে মনে হবে না আমার একটু ফাস্ট রেজাল্ট দরকার, তারা এক্সোজোমটা ইউজ করবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমি কিছুক্ষণ আগেও আপনার সঙ্গে কথা বলছিলাম যে আমাদের এশিয়ানদের একটা মোটামুটি কমন প্রবলেম থাকে হুডেড আইজ। সো এই হুডেড আইজ অথবা আমাদের এই যে হেড লাইনের যে জায়গাটা, এটা যখন একটু নেমে যায়, ড্রুপি হয়ে যায়, এই ক্ষেত্রে আসলে নন ইনভেসিভ কি কি ট্রিটমেন্ট আছে বা কতখানি আসলে এফেক্টিভ? হুডেড আইজ আসলে মোস্ট আমরা যদি রেজাল্ট পেতে চাই ইফেক্টিভ ওয়ে ইজ সার্জিক্যাল, দ্যাট ইজ কল্ড ব্লেফারোপ্লাস্টি করে আমরা হুডেড আইজ কিছুটা কারেকশন করতে পারি, অনেকটাই কারেক্ট করতে পারি। বাট অনেকে পেশেন্টের কনসার্ন থাকে বা তাদের নিজেদের চাওয়া থাকে যে আমরা সার্জিক্যাল প্রসিডিউরে যাব না, তো ইন দ্যাট কেস ডেফিনেটলি নন সার্জিক্যাল ওয়েজ আর দ্য বেস্ট। তো সেই ক্ষেত্রে আমার ফ্রম মাই সাজেশনস আমি আইলিড হয়তো কারেক্ট করা সম্ভব না, বাট আইব্রোজের ফিচার যদি বা শেপ এনহ্যান্স করা যায়, সেক্ষেত্রে চেহারার অ্যাপিয়ারেন্সে কিন্তু অনেক চেঞ্জ আসে বা ওই জিনিসটা এনহ্যান্স বা ইমপ্রুভ হয়। সো সেদিক থেকে আমার সাজেশনে বোটক্স থাকে, বোটক্স ওয়ার্কস ভেরি ওয়েল। আইব্রোজে সে ফক্স আই বা ক্যাটস আই করার জন্য সেটা হেল্পফুল হয়। অলসো আমরা যদি ফোরহেডের এই এরিয়া দিয়ে মোনোথ্রেডস করি, সেটা অনেক সময় এই এরিয়াগুলো লিফট আপ করতে হেল্প করে। তো ওভারঅল চেহারার একটা এনহ্যান্সমেন্ট বা পরিবর্তন চলে আসে। মানে এই ট্রিটমেন্টগুলো আসলে নন ইনভেসিভ আপনার কাছে এখন অ্যাভেলেবল আছে। এক্স্যাক্টলি। আমাদের চোখটা আসলে আমাদের সব এক্সপ্রেশনসকে বেশি সবার সামনে নিয়ে আসে না, মানে আমরা স্যাড হলেও চোখে বোঝা যায়, আমরা খুব বেশি খুশি থাকলেও চোখে বোঝা যায়। সেই জায়গায় চোখে তো আসলে অনেক বেশি এফেক্ট পড়ে, আমাদের রিঙ্কলস থাকে, ডার্ক আইজ, ডার্ক সার্কেলস থাকে। ডার্ক সার্কেলসের আসলে ট্রিটমেন্ট কি আছে এবং অ্যাকচুয়ালি কি ডার্ক সার্কেল যায় কিনা, এটা আমি একটু জানতে চাই। আচ্ছা, ডার্ক সার্কেলের ট্রিটমেন্ট আছে এবং ইন মাই অনেস্ট ওপিনিয়ন ডার্ক সার্কেল খুব ভালোভাবে চলে যায়। আচ্ছা, যদি পেশেন্ট প্রপারলি ডক্টর অ্যাডভাইস মেনটেন করে বা ট্রিটমেন্ট সেশনসগুলো মেনটেন করে, খুব ভালো একটা ইমপ্রুভমেন্টস কিন্তু চলে আসে। সো আমি যদি সিরিয়ালি বলি বা ট্রিটমেন্টের ইফেক্টিভনেস অনুযায়ী কথা বলি, সো সবার আগে ডেফিনেটলি স্কিন কেয়ারের কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, যেমন ভিটামিন এ, রেটিনল বা ভিটামিন সি বাসায় ইউজ করার জন্য আমরা ডক্টররা সাজেস্ট করে থাকি। দেন ট্রিটমেন্টের মধ্যে আন্ডার আই পিআরপি খুব ভালো কাজ করে, আমরা মাইক্রোনিডলিং করি, পিআরপি ইনজেক্ট করি, সেটা ভালো একটা সার্টেন সেশনস পরে বা টাইম পরে একটা ভালো চেঞ্জ নিয়ে আসে। কতদিন পর পর ট্রিটমেন্টগুলো নিতে হয়? মান্থলি 1 সেশন। আচ্ছা, অ্যান্ড কেউ যদি তারা একটু বলে যে আমার ফাস্ট লাগবে, সো উই ক্যান গিভ ইট ইন বিটুইন 3 উইকস অ্যাপার্ট। আচ্ছা, ফার্স্ট রেজাল্ট যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে, এবং আপনি বলছেন যেটা বেশ ভালো কাজ করে, রেসপন্সটা বেশ ভালো আসে, সো ডার্ক সার্কেলের সলিউশনও আছে? হ্যাঁ, আছে। অ্যান্ড মোস্ট অ্যাডভান্স ইজ এখন আমরা কিছু স্কিন বুস্টার ইউজ করি। সো ওয়ান ইজ লুমি আইজ, আমি আমার চেম্বারে প্র্যাকটিস করি এটা কাইন্ড অফ স্কিন বুস্টার। এটার মধ্যে হাইলুরোনিক অ্যাসিড, পেপটাইড, এক্সোজোম, স্যালমন ডিএনএ, এগুলো সব কিছু একসাথে মিক্স করা থাকে। সো এটা ইনজেক্টেবল ওয়েতে ট্রিটমেন্টটা করা হয় এবং এটা মিনিমাম 3 to 4 সেশনসে একটা ভালো চেঞ্জ চলে আসে। মানে কারো যদি অনেক তাড়াহুড়ো থাকে এবং কেউ যদি খুব ফাস্ট রেজাল্ট চায়, তাহলে সেক্ষেত্রে তারা এটা খুব বেটার রেজাল্ট চায়। আচ্ছা, আমরা আপনি বলছিলেন ভিটামিন এ অথবা রেটিনলের কথা, যে রেটিনল নিয়ে এখন বেশ হাইপ, মানে আমরা যদি একটু ইন্টারনেটে দেখি বা দেশের বাইরের যারা অ্যাস্থেটিক্স আছে তাদের কাছেও বেশ হাইপ হচ্ছে রেটিনল। একটা সার্টেন এজের পরে তারা বলে যে মেয়েদের জন্য অথবা সবার জন্য আসলে রেটিনলটা খুব ভালো কাজ করে। সো রেটিনলের কাজটা আসলে কি এবং কারা কারা ইউজ করতে পারবেন না এবং কোন সেশনে আসলে ইউজ করা যায়, মানে কয়দিন গ্যাপ দিয়ে বা কিভাবে ইউজ করা যায়, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, শিওর। সো রেটিনল ওভারঅল
অ্যারাউন্ড 30 ইয়ার্স অফ ফিমেলস যারা বা মেল এই বয়স থেকে শুরু করে দেওয়া উচিত আমার মনে হয়। এটা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। রেগুলার স্কিন রিনিউয়াল, স্কিনের সেল রিনিউ করে যাতে নতুন স্কিন চলে আসে, নতুন সেল চলে আসে, এবং কারো যদি এক্সিস্টিং ফেসে অ্যাকনি মার্কস বলেন বা যে কোনো পিগমেন্টেশন এর মতো কাজ করে। হ্যাঁ, পিলিং এর কাজ করে। এই জন্য আমরা যখন বাসায় প্রেসক্রাইব করি ওটার একটা নিয়ম আছে যে সে কিভাবে ইউজ করবে বা কত ডিউরেশনে কোন গ্যাপে কবে কবে ইউজ করবে, এটার একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়মাবলী আছে। যেমন প্রথম দিকে একটা পেশেন্ট যখন শুরু করে রেটিনল বা ট্রেটিনয়েন যেটা মোর ইফেক্টিভ, ওটার কয়েকটা কনসেন্ট্রেশন থাকে। 0.025 দিয়ে শুরু হয়, 0.05, 0.1 এরকম। সো আমরা সবচেয়ে কমটা দিয়ে ইউজুয়ালি শুরু করি, লেস কনসেন্ট্রেশন দিয়ে। এবং ওটা ইউজ করার সাথে ময়শ্চারাইজার ইউজ করা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমি প্রেসক্রাইব করি যে স্যান্ডউইচ মেথডে ইউজ করতে, যে অ্যাপ্লাই ইউর ময়শ্চারাইজার, দেন রেটিনল, দেন এগেইন অ্যাপ্লাই ইউর ময়শ্চারাইজার। আচ্ছা। অ্যান্ড রেটিনল কিন্তু অবশ্যই শুধুমাত্র রাতে ইউজ করা উচিত, ডে লাইটে ইউজ করা উচিত না। অ্যান্ড যখন একটা পেশেন্ট রেটিনলের উপরে আছে অর ট্রেটিনয়েন ইউজ করছে, তখন অবশ্যই সানস্ক্রিন কিন্তু ভেরি মাচ ম্যান্ডেটরি ফর হিম অর হার। সানস্ক্রিনটা তো এখন মাস্ট ফর এভরিওয়ান, এবং সব ওয়েদার, সব সময় এবং সবার জন্য ইউজ করা উচিত। যদি আমরা অ্যান্টি এজিং এফেক্টটা পেতে চাই আমাদের স্কিনে, যদি আমরা একটু প্রিভেন্ট করতে চাই, হেলদি যদি রাখতে চাই, যেহেতু ডে টু ডে লাইফে আমরা বাইরে যাচ্ছি বা ইউভি রেস কিন্তু বিভিন্নভাবে আমাদের ফেস এক্সপোজার হচ্ছে আমাদের বডিতে, সো এজিং এর প্রভাবটা কিন্তু এভাবেই আসে। সো ওই জিনিসটা প্রিভেন্ট করতে চাইলে সানস্ক্রিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কখন আমরা রেটিনল আর ট্রেটিনয়েন ইউজ করতে পারবো না। অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসের স্কিন কিন্তু অনেকের অলরেডি ড্যামেজ থাকে, মেস্তা, মেলাজমা বা যে কোনো কারণে দেখা যায় যে ইন্টারনেট থেকে আমরা কোনো একটা প্রোডাক্ট অনেক হার্শ চুজ করে ফেলি ডক্টরের প্রেসক্রিপশন না নিয়ে। সো ওগুলো ওভার ইউজের কারণে অনেক সময় স্কিনের ব্যারিয়ার ড্যামেজ থাকে। অনেক পেশেন্ট এরকম চলে আসে যে আমি তো ওই হোয়াইটেনিং ক্রিমটা ইউজ করেছিলাম বা আমার মেস্তা প্রবলেম ছিল, আমি একটু হোয়াইটনেস চাচ্ছি, তো আমি এই ক্রিম ইউজ করেছি, এখন তো ফেস আরও খারাপ হয়ে গেছে। সো ওগুলা ক্ষেত্রে ডিরেক্ট রেটিনল বা ট্রেটিনয়েন কখনোই ইউজ করা উচিত না, ড্যামেজ স্কিনে ইউজ করা যাবে না। আচ্ছা, আমরা যদি আশেপাশে দেখি তাহলে স্কিনের সাথে আরো স্কিনটাকে ভালো রাখবার জন্য বেশি যে কনসার্নটা, সেটা হচ্ছে কিভাবে আসলে একটু হোয়াইটেনিং অথবা একটু ফেয়ারনেস বাড়ানো যায়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, ক্রিমস এন্ড অল এগুলো তো দেখি। সেই সাথে আমরা রিসেন্টলি বেশ যেটার ব্যবহার অনেক বেশি দেখতে পাই সেটা হচ্ছে গ্লুটাথায়ন। আচ্ছা, গ্লুটাথায়নটা আসলে কি ব্রাইটনেস বা ফেয়ারনেসে কাজ করে কিনা, অথবা এটা ছাড়াও আর কোনো অ্যাডভান্স কিছু আছে কিনা যেটাতে আসলে শেড একটু লাইট করা যায়? সো গ্লুটাথায়ন ইজ এ পাওয়ারফুল সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। এটার ব্রাইটনেস ইফেক্ট তো ডেফিনেটলি আছে, বাট এটা ছাড়াও এর আরও কিছু প্রপার্টিজ আছে, যেমন বডির এনার্জি বুস্টিং হিসেবে কাজ করে, এটিপি প্রোডাকশন বাড়ায় এবং লিভারের মেটাবলিজমে হেল্প করে, অলসো ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। তো গ্লুটাথায়ন সার্টেন কিছু সেশনস মেনটেন করতে হয়, যেমন ফ্রম মাই সাজেশনস ফার্স্ট আমি পেশেন্টকে 10 সেশন সাজেস্ট করে থাকি। আচ্ছা। অ্যান্ড এভরি উইকে নিয়ে একটা সাইকেল আমি শেষ করার জন্য পরামর্শ দিয়ে রেজাল্টটা দেখার জন্য ওয়েট করতে বলি যে কতটুকু ইমপ্রুভমেন্টস আসলো। বাট ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমার যতটুকু মনে হয় যে কজ পেশেন্টরা আমাদের দেশে চায় যে তার কত শেড ব্রাইট হলো বা এই জিনিসগুলোর উপরে তারা বেশি ফোকাস দেয়, বাকি অ্যাডভান্টেজ ওগুলা বেশি ফোকাস কিন্তু তারা দেয় না, ব্রাইটনেস ইজ দ্য মেইন ইস্যু। তো ওভারঅল 15 to 20 সেশনস পর্যন্ত একটা পেশেন্টের লাগে, বাট এখানেও কিছু ব্যাপার আছে যে সেশন মেনটেন, ডিউরেশন মেনটেন, এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। এবং অবশ্যই কোনো পেশেন্টের যদি কিডনি রিলেটেড ইস্যু থাকে আগে থেকে, সো তখন আমরা এই জিনিসগুলো একটু কশিয়াসলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, বা কিছু টেস্ট আছে, পরীক্ষা নিরীক্ষা, ওগুলো করেই কিন্তু নর্মালি একটা পেশেন্টকে আমরা সাজেস্ট করি যে ইউ ক্যান ইউজ দ্য গ্লুটাথিয়ন, আদারওয়াইজ নট। আচ্ছা, এটা ছাড়া এই যে আমরা বলছি বোটক্সের কথা বা গ্লুটাথায়নের কথা, এগুলো ছাড়াও আরো যে ট্রিটমেন্টগুলো আছে, অনেকেই আছেন কিন্তু যে ভয় পান ট্রিটমেন্টগুলো, মনে করেন সাইড এফেক্ট হবে না, হেলথ কোনো কনসার্ন হতে পারে। সো এমন পেশেন্টও তো নিশ্চয়ই আপনারা পান। সো জানতে চাই এই ট্রিটমেন্টগুলো সাইড এফেক্টস আছে কিনা? লেজার ট্রিটমেন্টের নাম শুনলে কিন্তু পেশেন্ট ভয় পেয়ে যায় যে হয়তো আমার ফিউচারে ক্যান্সার হবে কিনা বা আমার স্কিন ঠিক থাকবে তো। সো পেশেন্টগুলো তাদেরকে এইভাবে কাউন্সিল করি আমি, কজ আমি তো আমার নিজের পার্সোনাল লাইফে আমি ট্রিট করছি, আমি দেখছি, বা আমি নিজের উপর অনেক সময় ইমপ্লাই করি ট্রিটমেন্টস। সো ওরকম কোনো হেলথ হ্যাজার্ড বা ওরকম কোনো সাইড ইফেক্টস কখনোই কিন্তু এই ট্রিটমেন্টগুলো থেকে ওরকম হয় না।
এবং আমার নিজের ভিডিও ছিল আমার সোশ্যাল মিডিয়া, সেখানে আমি খুব সুন্দর করে জিনিসটা এক্সপ্লেইন করেছিলাম যে লেজার থেকে কেন কোনো সাইড এফেক্ট আসবে না। আমাদের সেলে ক্যান্সার ক্রিয়েট করার জন্য সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েভলেন্থ লাগে, বা সান এক্সপোজার ইউভি রেস থেকে বরং দেখা যায় বাইরের দেশে ওদের যেমন ওয়েদার বা কালচার, সো বেশি হচ্ছে ইউভি রেস এক্সপোজার হয়, কিন্তু সো সেগুলো থেকে বরং ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। কিন্তু এই লেজারের যে রেগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু ভেরি শর্ট ওয়েভলেন্থ, বা আমরা যে ডিউরেশন মেনটেন করে নর্মালি ডক্টররা প্রেসক্রাইব করি ওরকম কোনো চান্স আসলে কখনো থাকে না। মানে লেজার থেকে আসলে কখনো ক্যান্সার হওয়ার কোনো পসিবিলিটিস নেই, মানে এটা টোটালি একটা মিথ। হ্যাঁ, অলসো অ্যাবাউট দ্য বোটক্স কিন্তু জাস্ট নার্ভের স্টিমুলেশনটা স্টপ করে। আচ্ছা, অ্যান্ড দ্যাট ইজ আ টেম্পোরারি থিং। সো পার্মানেন্টলি ওখানে নার্ভ ড্যামেজ হওয়া বা মাসেল ড্যামেজ হওয়ার কিন্তু কোনো ইস্যুস নাই, বাট পেশেন্টদেরকে খেয়াল রাখতে হবে যে প্রপার প্লেস এবং প্রপার একটা মানুষের হাতে ট্রিটমেন্ট নেওয়া। যদি অনেক জায়গায় প্র্যাকটিস করা হয়, এখন আমাদের সব জায়গায় তো সার্টিফাইড না, সো এইরকম জায়গা থেকে করলে যদি ভুলভাল জায়গায় ইনজেক্ট করা হয় তখন কিন্তু ফেসের অ্যানাটমি বা এগুলোতে প্রবলেম ক্রিয়েট হয়, বা ভেসেল থেকে যে কমপ্লিকেশনগুলো আসার কথা, ফিলারে অনেক সময় ভেসেল ব্লক হয়ে যায়। সো প্রপার নলেজ রাখেন এমন একজন ডক্টর বা এমন জায়গা থেকে ট্রিটমেন্ট করলে আর কোনো হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আসলে নাই। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই যে এই যে আপনার জার্নিটা এখন পর্যন্ত আসা, এটা নিশ্চয়ই খুব ইজি একটা জার্নি ছিল না। তো এই থ্রু আউট দি জার্নি আসলে আপনাকে সব থেকে বেশি মোটিভেট কে করেছে, বা ইন্সপিরেশনটা আপনার কোত্থেকে এসছে? আমি আসলে আমার নিজের লাইফ থেকেই আমি শিক্ষা নেওয়ার চেষ্টা করি, এবং সোশ্যাল মিডিয়া বলেন বা লাইফের আশেপাশে থেকে আমি পজিটিভ জিনিসগুলো বেশি গ্র্যাব করার চেষ্টা করি। সো পার্টিকুলার কোনো মানুষের কথা এখন মনে পড়ছে না, বাট আমার নিজের জীবনের কথা যদি চিন্তা করি, আমার বাবা ওয়াজ অ্যান আইডিয়াল পারসন টু মি। আমার বাবা আমাকে বই পড়া শেখাতো, আমাকে নিজে পড়াশোনা সে করিয়েছে। সো তার থেকে আমি লাইফের ভালো জিনিসগুলো বেশি গ্র্যাব করেছি, এবং ওইটাই আমাকে জীবনে অনেক দূর এগিয়ে আসতে হেল্প করেছে। আচ্ছা, আমরা জানি যে আপনার লাইফে একটা বাজে সময় আপনি পার করেছেন বা করছেন। সো এই সময়টা অনেক আগে থেকেই শুরু হয়েছে, এবং দেখা গেছে যে যতটুকুন আমরা জানি যে বেশ একাই আপনাকে কিন্তু এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হয়েছে। তো এই যে একটা, আমরা জানি যে মেয়েদের জন্য আসলে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সোসাইটিতে সবকিছু অনেক বেশি কষ্টকর বা একটু হার্ড, মানে খুব ইজিলি আসলে আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারি না, আমাদেরকে ডাবল সেটার জন্য এফোর্ট দিতে হয়, কাজ করতে হয়, বা সেই প্রেশারটা দিতে হয়। সেই জায়গা থেকে একা একা এই জিনিসগুলো মেনটেন করা, বা এখনো এই পর্যন্ত থাকা, নিজেকে ধরে রাখা, এবং যে কাজটা আপনি করছেন সেটাতে আরো বেশি প্রসপার করা, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? বা যারা আমরা মেয়েরা হয়তো বা এই ধরনের ঝামেলাগুলোর মধ্য দিয়ে যাই, অথবা আমাদের লাইফে প্রবলেমগুলো আমরা ফেস করি, তাদের জন্য কোনো ট্রিক্স আছে কিনা যে কিভাবে আসলে নিজেকে মোটিভেটেড রাখা যায়, ভালো রাখা যায়, এবং অনেক কষ্টের মাঝেও আসলে নিজের গোলটাকে স্পেসিফিক রাখা যায়? সো এখন যে মেয়েগুলো শুনছে, হয়তো আমার কথা শুনছে, বা আমাকে অনেকে ফলো করেন সোশ্যাল মিডিয়াতে, আমাকে সামটাইমস আইডল হিসেবে দেখতে চান, আই এম ভেরি অনার্ড টু দ্যাট। সো তাদের উদ্দেশ্যে আমার মেসেজ, লাইফে ব্যাড ইনসিডেন্ট আসবে, লাইফ আমাদেরকে অনেক ট্রমাটিক এক্সপিরিয়েন্স দেয়, সেটার জন্য অনেকে দায়ী থাকে, লাইফেরই অনেকে দায়ী থাকে, অনেক সময় থাকে না। তো ওই জিনিসটা নিয়ে ধরে বসে থাকলে হবে না, অবশ্যই সামনে ফরওয়ার্ড করতে হবে, মুভ ফরওয়ার্ড করতে হবে। আমি সব ক্ষেত্রে আমাকে আইডল মানতে বলবো না, অনেক সময় আমার সাজেশন থাকে যে যদি আপনার লাইফে আপনার সাথে কেউ অন্যায় করছে, বা আপনার রাইটসটা সে ঠিকমতো আদায় করছে না, অবশ্যই ইউ শুড স্পিক আপ। স্পেশালি আমাদের সোসাইটিতে ওমেনদের উচিত নিজের সাথে কোনো অন্যায় হলে সে ব্যাপারে স্পিক আপ করা, যেটা আপনি করেননি। হ্যাঁ, আমি হয়তো পারিনি আমার সিচুয়েশনের জন্য, বা আমি আমার সেলফ সিকিউরিটি বা সেলফ রেসপেক্টটা বা ফ্যামিলি নিরাপত্তা চিন্তা করে হয়তো আমি, আর আমার মেন্টাল স্ট্রেংথ হয়তো সেরকম ছিল না, তখন কথা বলার করিনি। বাট এই কোন একটা ট্রমা থেকে বের হয়ে আসা এত সহজ না। সো সেটা নিয়ে স্পিক আপ করে যদি আপনার জন্য হেল্প হয়, বা যদি জাস্টিস পাওয়ার মাধ্যমে হেল্প হয়, ইউ শুড ডেফিনেটলি সিক ফর দ্যাট। অ্যান্ড এরকম ইনসিডেন্ট দেন সেখান থেকে বের হয়ে আসার পরে ইউ শুড মুভ ফরওয়ার্ড উইথ ইয়োর লাইফ, এবং তখন নিজের পার্সোনাল গ্রোথ, নিজের ফিনান্সিয়াল স্টেবিলিটি, বা নিজেকে কনফিডেন্টলি পোর্ট্রে করার জন্য আমাদের মেয়েদের উচিত সেখানে ফোকাস করা। সেটা আসলে সবসময়ই আমার মনে হয় করা উচিত, মানে বাজে সিচুয়েশনে থাকি আমি অথবা ভালো সিচুয়েশনে থাকি, যে মেয়েদের যে একটা আসলে কি বলা যায়, এটা ইকোনমিক্যাল গ্রাউন্ড অথবা ফিনান্সিয়াল যেই স্ট্রং
নেসটা আসলে সেটা আমার মনে হয় যে সব মেয়েরই কম বেশি থাকা উচিত, এবং যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন কনফিডেন্সের একটা বিষয় থাকে, কনফিডেন্সটা কিন্তু অনেকটা এক্ষেত্রেও হেল্প করে, যে যখন আমি জানি যে না আমার গ্রাউন্ডটা স্ট্রং। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের ফিমেলদের উচিত যে নিজেদের গ্রাউন্ডটা স্ট্রং করা, নিজেদের জন্য কিছু একটা বিল্ড আপ করা, যে আপনার বিপদের সময় বা এমন সময় আপনাকে ছেড়ে চলে যাবে না। ডিপেন্ডেন্সিটা আসলে ডিপেন্ডেন্ট না থাকা কোনো Exactly. কিছুর উপরে বা কোনো কিছু নিয়ে। অলসো আমাদের মেন্টাল হেলথটা ঠিকমতো কেয়ার করা, অ্যান্ড নিজের আমি যেটা বললাম যে কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করা। সো ওভারঅল সব কিছু মিলে আমরা একটা মানুষ, এবং নিজে অবশ্যই সবসময় হাম্বল থাকা, মানুষের জন্য ভালো চিন্তা করা এবং তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করা। যেমন আমি অলওয়েজ বিউটিফিকেশন নিয়ে কাজ করতে চাইতাম, বাই প্রফেশন আমি একজন ডক্টর, তো আমি অ্যাস্থেটিক মেডিসিনটা চুজ করি আমার নিজের লাইফে আমি যেমন ইমপ্লয় করতে পেরেছি, এবং আমি কিন্তু পেশেন্টদেরকে সার্ভ করছি এই থ্রুতেই। সো একটা পেশেন্ট যখন আমার কাছে আসে কোনো একটা প্রবলেম নিয়ে, হেয়ার হোক বা স্কিন, আমি যখন তাদেরকে প্রপারলি ট্রিট করতে পারি এবং ওরা খুশি হয়ে এসে আমাকে বলে যে নাও আই এম ফিলিং বেটার, আই এম ফিলিং ভেরি মাচ ওকে, তখন কিন্তু এটা আমাকে প্রচণ্ড রকমের একটা সেলফ স্যাটিসফ্যাকশন বা গ্র্যাটিফিকেশান দেয়। সো এই জিনিসগুলো আমার লাইফে কিন্তু আমার পাস্ট ট্রমা হোক যেটা হোক ওখান থেকে মুভ ফরওয়ার্ড করতে অনেক হেল্প করেছে। আমি কাজ নিয়ে ব্যস্ত থেকেছি, আমি কিছু একটা বিল্ড করার চেষ্টা করেছি লাইফে। তো আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আমি এই সাজেশনগুলাই দিই যে তুমি কাজ করো, ওয়ার্ক করো, নিজের জন্য কিছু একটা করো, দেখবা তোমার সময় চলে গেছে, তুমি লাইফে ভালো কিছু অ্যাচিভ করতেছো, ওই সাকসেসটা ফিল করতেছো, মেবি এটা তোমার লাইফে ভালো কিছু নিয়ে আসবে। চমৎকার বলেছেন। সো এই পার্সপেক্টিভে আসলে আমি যেটা বলতে চাই যে একটা মেয়ের কনফিডেন্স থাকাটা অনেক বেশি জরুরি, সেলফ লাভ থাকাটা অনেক বেশি জরুরি, এবং এই কনফিডেন্স এবং সেলফ লাভ থাকার কারণেই কিন্তু আসলে অটোমেটিকলি আমাদের ফেস অথবা আমাদের যে বিউটিটা সেটা এমনিতেই বেড়ে যায়। তারপরে যদি আসলে আপনাদের কোনো হেল্প দরকার হয় দর্শক, তাহলে ডক্টর তো আছেই। আচ্ছা, ওভারঅল একটু জানতে চাই যে একটা মেয়ের একটা এজের পর থেকে কোন কোন ইনগ্রেডিয়েন্টগুলো তার স্কিন কেয়ারে অ্যাড করা উচিত? যেমন অ্যারাউন্ড 30 থেকে আমাদের হাইলুরোনিক অ্যাসিড, যেটা ফেসের ভলিউম কমা শুরু করে, ডিকে হওয়া শুরু করে, ড্রাইনেস চলে আসে, সো ওই কেসে হাইলুরোনিক অ্যাসিড খুব হেল্পফুল হয়। নাইসিনামাইড ইউ ক্যান ইউজ, কজ ওপেন পোর্স যখন বেড়ে যায় সেটা মিনিমাইজ করার জন্য। দেন রেটিনল একটা সুন্দর একটা গ্যাপ দিয়ে মেনটেন করা উচিত, এভরিডে নাইট অথবা অল্টারনেট নাইট করে। অ্যান্ড AHA BHA বা স্যালিসাইলিক অ্যাসিড যেটা, এটা একটা উইকলি 2 দিন করে হলেও রুটিনের মধ্যে রাখা উচিত। এটা ফেসের অয়েল কন্ট্রোল এবং অনেকের ব্ল্যাক হেডসের প্রবলেম যেটা থাকে, হোয়াইট হেডস, এগুলো রিমুভ করে একটা স্মুথ স্কিন দিতে হেল্প করে। আসলে ভালো থাকার জন্য অথবা স্কিনটাকে ভালো রাখার জন্য অনেক বেশি না, বাট যতটুকুনি মেনটেন করা উচিত একটা কোয়ালিটি মেনটেন করা উচিত এবং সেটাকে রিলিজিয়াসলি মেনটেন করা উচিত। দ্যাটস হোয়াট উই লার্ন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য, চমৎকার একটা সময় আমাদের সঙ্গে কাটাবার জন্য, অনেক কিছু সম্পর্কে আমাদেরকে জানাবার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ATN বাংলা এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। লাইফ অ্যান্ড বিউটিতে আমি এর আগেও একবার এসেছি, অনেক কিছু শেয়ার করেছি, অ্যাস্থেটিক ট্রিটমেন্টস নিয়ে মেইনলি কথা বলেছি। আজকে আবারও আসা হলো, আরও কিছু নলেজ শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে এবং নিজের সম্পর্কেও কিছু কথা বললাম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টুডে। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আগামী পর্বে নতুন অতিথির সাথে, কথা বলবো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন, অবশ্যই পজিটিভ থাকুন। আল্লাহ হাফেজ।